নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণ। রাজ্যপাল বোসের রিপোর্ট কার্ডের জবাব দিল রাজ্য। 9 পাতা চিঠিতে এখতিয়ার বোঝানো হয়েছে রাজভবনকে। রিপোর্ট কার্ড পেশ করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই রিপোর্ট কার্ডের জবাব দিল রাজ্য। 9 পাতা চিঠির প্রায় প্রতিটি ছত্রেই রাজভবনকে আক্রমণ শানিয়েছে নবান্ন। স্মরণ করিয়ে দেয়া হয়েছে রাজ্যপালের এখতিয়ারের বিষয়টিও। চিঠিতে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মাধ্যমে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, বিচারাধীন বিষয় নিয়ে ধৈর্য রাখতে পারছেন না রাজ্যপাল। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সরানো নিয়ে আবার প্রকাশ্যে আসে রাজ্যপালের সংঘাত। সেই ঘটনায় রাজ্যপাল তথা আচার্যের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়। গত বুধবার রাজ্যপালের রিপোর্ট কার্ড নামে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বেআইনি আদেশে যে সকল উপাচার্য বিশ্ববিদ্যালয়ে কাজ স্তব্ধ করে রেখেছেন, আচার্য তাদের সতর্ক করেছেন। পশ্চিমবঙ্গ সরকার বিশ্ববিদ্যালয়গুলির ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে বলেও অভিযোগ করা হয় সেখানে। রাজভবনের বিবৃতিতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশের কথা উল্লেখ করে আচার্যের ক্ষমতা স্মরণ করানো হয়। শুক্রবার সেই রিপোর্ট কার্ডেরই জবাব দিল রাজ্য। রাজ্যের বক্তব্য, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে পরিচালিত করতে চাইছেন রাজ্যপাল বোস। সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ এবং বিশ্ববিদ্যালয়ের বিবিধ প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল নিয়ম মেনে চলছেন না। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে রাজ্যের পড়ুয়াদের অনিশ্চয়তার মুখে ফেলতে চাইছেন। রাজ্যের আরও অভিযোগ, যোগ্য ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ করছেন না রাজ্যপাল। এর ফলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না বলেও দাবি করেছেন তারা। রাজভবনকে কটাক্ষ করে চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল ভুলে যাচ্ছেন যে এই রাজ্যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে বেশি অবহিত থাকার কারণে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বেশি দক্ষ। চিঠিতে আরও বলা হয়, মন্ত্রীর সঙ্গে আলোচনা করেই উপাচার্য নিয়োগ করার কথা রাজ্যপালের, কিন্তু বিধি না মেনে তিনি একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বোসের সংঘাতের বিষয়টিও প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সকালে রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়, রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হচ্ছে। রাজভবনের সেই পোস্টকে উদ্ধৃত করে পোস্ট করে সংবাদ সংস্থা পিটিআইও। কিন্তু বেলা গড়াতেই দেখা যায় রাজভবনের দুটি পোস্ট মুছে গিয়েছে, কিন্তু পিটিআই তাদের পোস্ট রেখে দেয়। পিটিআই এর তরফে জানানো হয়, রাজ্যপাল বোস ব্রাত্যকে সরানোর সুপারিশ করছেন। গোটা বিষয়টিকে হাস্যকর বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সভা বসেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনাচক্রে সেই সভার পরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদ থেকে অপসারিত হয় রজত কিশোর। তারপরেই সোমবার রাজ্যপালের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এক সাক্ষাৎকারে ব্রাত্য বসু বলেন, এই লোকটার পাগলামি এবং বোকামি দেখতে দেখতে রাজ্যবাসী ক্লান্ত হয়ে গিয়েছে। দুদিন আগে উত্তরবঙ্গ আমাদের রাজ্য অধ্যাপক সংগঠন ওয়েব কুপার কনভেনশন হয়, সেখানে কার্যকারী উপাচার্য ছিলেন না, কিন্তু রাজ্যপালের গোসা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল। প্রথমে রাজ্যপাল সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ নেই বলে একটি অবস্থান নিয়েছিলেন। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যপালের আইনজীবীকে। তারপর রাজ্য এবং রাজভবনের মধ্যে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এর জন্য বোসকেই দায়ী করেছে রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লেখা একাধিক দেওয়াল লিখন মুছে দেওয়া এবং তাতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লেখা একাধিক দেওয়াল লিখন মুছে দেওয়া এবং তাতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় সিপিএম নেতৃত্ব তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন রাজপুর সোনারপুর ওয়ার্ডের 21 নম্বর ওয়ার্ডে সিপিএম এর একাধিক দেওয়াল দেখিয়ে সিপিএম এর দাবি, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছে। ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই দেওয়াল মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি সিপিএম এর। স্থানীয় বাম কর্মী এই প্রসঙ্গে বলেন, অনেকদিন ধরে তৃণমূল এই সমস্ত কাজ করছে, ওদের নেতাদেরও বিষয়টা আমরা জানিয়েছি। আমাদের এলাকায় যত ফ্রন্টেজ দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি, সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা, আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয়। তারপরেও আমাদের সঙ্গে বচসা হয়, দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্কাতর্কি হয়। তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল, সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে, কালি ছিড়িয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে।
আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের নেতৃত্বের সাথেও আমরা কথা বলেছি। ওরা বলছে যে তোমরা করনি কেন, কে করছে না করছে হ্যান ত্যান। কিন্তু ওদের সঙ্গেই আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই, তখন ওরা এসে বাধার সৃষ্টি করে, হুমকি দেয়। কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি। এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে, তারা মাস্তানি করছে, গুন্ডামি করছে, বাজে ব্যবহার করছে, বলছে যে আমরা করব, তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে, এরকম ধরনের কথাবার্তা বলছে। দেওয়াল মোছার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন লাল ঝান্ডা ক্রমশ শক্তিশালী হচ্ছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে। মানুষের মনে আছে লাল ঝান্ডা, দেওয়াল মুছে তৃণমূল কিছুই করতে পারবে না। তৃণমূল টালিগঞ্জ সহ আরো বেশ কিছু জায়গাতেও তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে বলে দাবি সৃজন ভট্টাচার্যের। সোনারপুরে 21 নম্বর ওয়ার্ড পূর্বায়ন, ওখানে দেয়াল লেখা মোছার চেষ্টা করেছে, কালি লাগিয়েছে। এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে, লাল ঝান্ডাকে ভয় বাড়ছে। তৃণমূল যদি বুঝে থাকে, ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ, বাড়তি সুবিধা পাবে, তা হবে না। মানুষ দেখছেন, নিজের কবর নিজেরাই খুঁড়ছে। তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রাজপুর সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সরকারের দাবি, এলাকায় সিপিএম এর দেওয়াল লেখা লোকই নেই, তাই এই সমস্ত অভিযোগ তুলে নজর কাটতে চাইছে। তার কথা, এলাকার মানুষ তৃণমূলের কাছ থেকে পরিষেবা পায়, ভোটের ফলেই প্রমাণিত হয়ে যাবে মানুষ কাদের সঙ্গে রয়েছে। হতাশা থেকে সিপিএম তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। এই ধরনের মিথ্যা অভিযোগ, এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে, সেইটাকে মানুষ তাকে প্রাধান্য দেয়। এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয়, তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না, কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে, তা আমরা এখানে কি করতে পারি? এটা তো আমাদের কিছু করার নেই। বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না, কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিপিএম কে লিখতে দাও। তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত। তো তারাই বক্তব্য, দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে, এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসের সিম্বল, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে। তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না, বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই বাড়ির মালিকের কাছে বাধাপ্রাপ্ত হয়, এটার দায়িত্ব আমার নয়। মুর্শিদাবাদের লালবাগের বিভিন্ন এলাকায়, মূলত গঙ্গা পাড়ের পশ্চিম এলাকাগুলিতে শুক্রবার সকাল থেকেই প্রচার শুরু করেছেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। প্রচার থেকে বিরোধীদের প্রসঙ্গে কি বলেছেন তিনি শোনাবো। ওয়াশিং মেশিনের নাম শুনেছেন? তৃণমূল এখানে মাটি করে দিচ্ছে, তবে তো আরএস হেলিকপ্টার নেমেছে রাজ্যে। এটা তো সিম্বলিক নয়, এটাই আসল কথা। তৃণমূল যে সাঁতারে যখন দেখবে ডাইভার সুইমিং পুলে ডাইভিং নামে না, যখন ঝাঁপ দেয় তখন ডাইভিং বোর্ড থাকে, নিচে স্প্রিং বোর্ড থাকে। তৃণমূল হচ্ছে আরএসএস এর লঞ্চিং প্যাড, স্প্রিং বোর্ড। আগে তৃণমূল জায়গাটা তৈরি করে নিয়েছে, তারপর বিজেপি হেলিকপ্টার নামছে। গোটা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, গোটা দেশের নদী ঝর্ণা সব বেঁচে দিচ্ছে, পুকুর জলাশয় সব বুঝিয়ে দিচ্ছে। আর বাগান এর ক্ষেত্রে তো নজর পড়েছে মমতা ব্যানার্জির। মুর্শিদাবাদ মালদা সবচেয়ে ভালো ভালো আমগুলো আরএসএস কে পাঠায় প্রত্যেক বছর। এখন মমতা ব্যানার্জি নিজের বেগম ফুলি দেখাচ্ছেন, প্রত্যেক বছর দেখবে ঝুড়ি করে আম কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে আরএসএস এর লোকেদের কাছে পাঠিয়ে দিচ্ছে, সবচেয়ে ভালো ভালো আম। আর আম চাষিদের লাভ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আম সংরক্ষণের ব্যাপার, বিদেশে পাঠানোর ব্যাপার, এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করার ব্যাপার, তার সেলফ লাইফ বাড়ানোর কথা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা। মুঘল আমলে, নবাবী আমলে আমের যত রকমের ভ্যারাইটিস তৈরি হয়েছিল, এখন তার থেকে আরো বেশি ভালো করা যায় তোমার গিয়ে বায়োটেকনোলজি এমন ডেভেলপ করেছে। সেদিকে তো নজর দিচ্ছে না। কে কাকে খুশি করবে সেটা দেখাচ্ছে। মোদি মমতাকে শাড়ি পাঠাচ্ছে আর মমতা মোদিকে আম পাঠাচ্ছে। নতুন ছবি নিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী রাইমা সেনকে। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। তারকাদের নিয়ে সমাজ মাধ্যমে ট্রোলিং নতুন ঘটনা নয়, তবে এবার বেনজির ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী রাইমা সেন।
বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। কিন্তু কেন? ভোটের মুখে প্রোপাগান্ডা ছবি সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? অভিযোগ তুলে রাইমা সেনকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। মা কালী নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। ছবির প্রেক্ষাপট 1946 সালের 16ই অগাস্টের সাম্প্রদায়িক হিংসা, ইতিহাসে যা ডিরেক্ট অ্যাকশন ডে বা 1946 ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, তারপর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি লাগাতার অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন। অভিনেত্রীর কথায় বাংলা হিন্দি উভয় ভাষাতেই অশ্রাব্য শব্দেই হুমকি দেওয়া হচ্ছে। প্রশ্ন ছোড়া হচ্ছে, আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে, সুচিত্রা সেনের নাতনি হয়ে কিভাবে রাজি হলেন? এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে আসছে। রাইমা জানান, আমি বাইরে, মা বাবা বাড়িতে একা থাকেন, স্বাভাবিকভাবেই ওরা একটু চিন্তিত। রাইমার মতে ছবি না দেখে আগের থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। তার কথায় শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করা, ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকেই বাঁক নিচ্ছে। তবে এখনই তিনি আইনি পদক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে, তার আগে মা কালী ছবিটিকে প্রোপাগান্ডা ছবি হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কি এই হুমকি? উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রামের ধারে ছোট্ট একটি রেল স্টেশন, কিন্তু রেল কর্তৃপক্ষ স্টেশনের দায়িত্ব পালন করেন না। রেল স্টেশনের সমস্ত কাজ সামলান সেই গ্রামের বাসিন্দারাই। কোথায় রয়েছে এই স্টেশন, দেখুন। রাজস্থানের একটি ছোট্ট গ্রাম রশিদপুর খড়ি। 1923 সালে রাজস্থানের রশিদপুর খড়ি গ্রামে একটি রেল স্টেশন তৈরি করা হয়। রেলপথে রাজস্থানের জয়পুর থেকে চুরু যাওয়ার পথে গ্রামটি পড়ে। যাতায়াতের সুবিধার জন্য এই গ্রামে স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশরা। রশিদপুর খড়ি গ্রামে স্টেশন নির্মাণের ফলে গ্রামবাসীদের যাতায়াতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও সুবিধা হতো। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশভাগ, এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধেরও সাক্ষী থেকেছে এই স্টেশন। 2005 সালে রশিদপুর খড়ি গ্রামের স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। ওই স্টেশন থেকে যে পরিমাণ আয় হতো সে তুলনায় রক্ষণাবেক্ষণের খরচ পড়ত বেশি। সব মিলিয়ে রেলের কাছে লোকসানের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল এই স্টেশনটি। রেল স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে আপত্তি জানান রশিদপুর খড়ি গ্রামের বাসিন্দারা। স্টেশনটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তেন তারাই। তাই রেল প্রশাসনের কাছে স্টেশন চালু রাখার আবেদন জানান গ্রামবাসীরা, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে রশিদপুর খড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা মিলে দল বেঁধে রেল আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। রশিদপুর খড়ি গ্রামের স্টেশনটিকে যেন চালু রাখা হয় সেই আবেদন সরাসরি রেল প্রশাসনকে জানান গ্রামবাসীরাই। অবশেষে রেল প্রশাসন স্টেশনটি চালু রাখার প্রস্তাবে রাজি হন, তবে তাদের তরফে একটি শর্ত দেওয়া হয়। রেল প্রশাসনের তরফে জানানো হয়, রশিদপুর খড়ি গ্রামের বাসিন্দারা তাদের দেওয়া শর্ত মেনে না চললে স্টেশনটির সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। রেল প্রশাসনের সেই শর্তেই রাজি হন গ্রামবাসীরা। রশিদপুর খড়ি গ্রামের বাসিন্দাদের শর্ত দেওয়া হয়, স্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতে হবে তাদেরই, এমনকি টিকিটও বিক্রি করতে হবে গ্রামবাসীদের। প্রতি মাসে 3 লক্ষ টাকা মূল্যের টিকিট বিক্রির শর্ত দিয়েছিল রেল প্রশাসন। যদি নির্দিষ্ট পরিমাণ টিকিট বিক্রি না হয় তাহলে রশিদপুর খড়ি গ্রামের স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। 2009 সালে রেল প্রশাসনের সঙ্গে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন গ্রামবাসীরা। রশিদপুর খড়ি গ্রামে যে একটি রেল স্টেশন রয়েছে তার প্রচার করতে বাড়ি বাড়ি ঘোরেন গ্রামবাসীরা। কোন সময় কোন ট্রেন ছাড়ে, টিকিটের ভাড়া কত, সেই সমস্ত তথ্য অন্য গ্রামে গিয়েও জানাতে শুরু করেন তারা। রেল স্টেশনটি পুরোদমে কার্যকরী করে তোলার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যান। শর্ত মেনে রশিদপুর খড়ি গ্রামের বাসিন্দারা নিজেরাই স্টেশনের সব রকম দায়িত্ব পালন করতে শুরু করেন। স্টেশন মাস্টার, গার্ড সহ অন্যান্য পদে গ্রামের বাসিন্দাদেরই নিযুক্ত করা হয়। রশিদপুর খড়ি গ্রামের স্টেশনের রক্ষণাবেক্ষণের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেন সেখানকার বাসিন্দারা। রেল প্রশাসনের দেওয়া শর্ত অনুযায়ী 3 লক্ষ টাকা মূল্যের টিকিটও বিক্রি করেছেন তারা। বর্তমানে ভারতের উল্লেখযোগ্য রেল স্টেশনের তালিকায় নাম লিখিয়েছে এই রশিদপুর খড়ি স্টেশন। তবে এখনো এই স্টেশনের দায়িত্বে রয়েছেন কিন্তু গ্রামের বাসিন্দারাই।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।